নমস্কার। পত্রিকা থেকে কবিতা পাঠ। এই পাঠ পর্বে আজকের পত্রিকার নাম কারমুক টঙ্কার। এটি কারমুক টঙ্কারের 1427 2021 সালের। এর সংখ্যাটি হল পয়লা বছরই 11 বছরই পয়লা ধাম, অর্থাৎ একাদশ বছরের প্রথম সংখ্যা 11 বছরই পয়লা ধাপ। তা এই পত্রিকার সম্পর্কে একটু পরিচিতি দিয়ে রাখা দরকার। এই পত্রিকার সম্পাদক হিসাবে নাম আছে, আমার নাম আছে, তার সঙ্গে অশোক তরু এবং মণিশঙ্করের নাম আছে। যদিও এই পত্রিকার শুরু থেকে আমি এই পত্রিকার সঙ্গে সম্পাদক মণ্ডলী বা পত্রিকার পরিচালন মণ্ডলীতে আমি যুক্ত ছিলাম না। পরবর্তীকালে কোনো কারণবশত হয়তো আমি যুক্ত ছিলাম। এই পত্রিকাটির প্রচ্ছদ করেছেন মণিশঙ্কর নিজে। এই পত্রিকাটির মধ্যে একটু বিশেষত শুরুর দিকের সংখ্যাগুলোতে একটু ভিন্ন রকমের লেখা, ভিন্ন রকমের উচ্চারণ, ভিন্ন রকমের দেখা ইত্যাদি প্রমাণ রাখার চেষ্টা করা হয়েছিল। রবীন্দ্রনাথের ভাষায় আমরা জীবনস্মৃতি পাঠকালীন যেটা দেখছিলাম যে অল্প বয়সে নতুন কিছু করার একটা তাগিদ থাকে। যুগে যুগে সবসময়ই দেখা গেছে যে মানুষ নতুন কিছু করতে চায় এবং নতুন কিছু করতে গিয়ে সে পুরাতন যা কিছু আছে তাকে প্রায় সম্পূর্ণটা কিংবা অনেকটা কিংবা খানিকটা অস্বীকার করে। এবং এই যে অস্বীকার করা, এই অস্বীকার করার যে প্রবণতা, যে চেষ্টা, যে অভিপ্রায়, তার ভেতর দিয়ে লেখকেরা একটি নতুন ভাষার সন্ধান খুঁজে পান, লেখার একটি নতুন অভিমুখ পান, একটা নতুন উদ্দেশ্য আবিষ্কার করতে পারেন বলে আমার মনে হয়। এবং সেই উদ্দেশ্য, অভিপ্রায়, অনুসন্ধান পরবর্তীকালে বিবর্তিত যে সাহিত্য ভাষা, সাহিত্য বোধ, সাহিত্য চেতনা, তার মধ্যে একত্রীভূত হয়ে যায়, বিলীন হয়ে যায়। সেই জন্যে পরবর্তীকালে সেই প্রথম দিকের যে চেষ্টা, সেটাকে আর আলাদাভাবে শনাক্ত করা যায় না। অথচ প্রথম দিকের সেই চেষ্টার ফলস্বরূপ যুগের পর যুগ আবহমান কালের যে সাহিত্যবোধ, যে সাহিত্য ভাষা, যে সাহিত্য ভাব, যে সাহিত্যের যে দৃষ্টি, সাহিত্যের যে চেতনা, এর সব কিছু যুগে যুগে পরিবর্তিত হতে থাকে এই নতুন নবীনদের অস্বীকার করার যে প্রবণতা, সেখান থেকেই। এবার এই নবীন বা নতুন লেখকরা বা সম্পাদকরা সকলেই যে সবসময় বয়সে নতুন বা নবীন হবেন, ঝাঁ চকচকে হবেন, এমনটার কোনো কিন্তু মানে নেই। তার একটা নতুন প্রচেষ্টা থাকে, সেটাই মুখ্য বিষয়। তো এই পত্রিকায় অনেক
একক কবিতা, একাধিক কবিতা রয়েছে, গুচ্ছ কবিতা রয়েছে, দীর্ঘ কবিতা রয়েছে, প্রবন্ধ আছে, অনুগল্প আছে, ধারাবাহিক উপন্যাস আছে, এরকম আরও ইত্যাদি রয়েছে। একটি সাক্ষাৎকার আছে কবি মলয় গোস্বামীর। তো যাই হোক, সেগুলো সব তার আমার পাঠের বিষয় নয়, আমার পাঠের বিষয় শুধুমাত্র কবিতা। তাই আমি সেখান থেকে কয়েকজন কবির কিছু কবিতা পাঠ করব, চেষ্টা করব যে কবিদের কবিতা আমি এর আগে কখনো পড়িনি, আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও করার জন্যে, সেরকম কবিদের কবিতা আমি পাঠ করার চেষ্টা করব। সবসময় তো মনে করে স্মরণ করে করে করা যায় না, যতটুকু মনে করতে পারি যে এই কবির কবিতা আমি আর ভিডিও করিনি এর আগে, সেরকমভাবে আমি পাঠ করার চেষ্টা করব। প্রথমে পড়ব মণিদীপা বিশ্বাস কীর্তনিয়ার কবিতা। মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া, কবিতার নাম জানলা। বৃষ্টিতে ভেজা রাস্তা, তাকে সহজ জানলা ভাবলাম। তোমার সন্ধ্যের স্নাত বৃক্ষ, দেখে নিজেই এসেছি বন্ধন। অবলম্বন গ্রীষ্ম, তবু সংশয়হীন স্পর্ধায় রাস্তা একাই ঘুরছে। বৃষ্টিতে ভেজা রাস্তা, তাকে সহজ জানালা ভাবলাম। তোমার সন্ধ্যের স্নাত বৃক্ষ দেখেই নিজেই এসেছি বন্ধন। অবলম্বন গ্রীষ্ম, তবু সংশয়হীন স্পর্ধায় রাস্তা একাই ঘুরছে। কাঁধে বৃষ্টির অনুষঙ্গ, মাঝরাতের স্বপ্ন পর্যায় সেও এসেছে জন্ম পেরিয়ে। পথ লেখে সেই নির্জন, তার তন্ময় একা বিস্তার। নিরালোক এই মন্ত্রে দেখি সুদূর রঙের মন্থন। জ্বরে পুড়ে যাওয়া সন্ধে জানে শূন্যতা অনিবার্য। শুধু বৃষ্টিতে ভেজা রাস্তা, তার সহজ জানলা খুলছে। তুমি দেখতে পেয়েছো বন্ধন, আমি পুরা ডানা মেলে উড়ছি। সঞ্জয় চক্রবর্তীর কবিতা দুঃসহ দহন হরিণী। ছুঁয়ে যাই সঙ্গমশীলতার সুতো, মুখ পোড়া ঘুড়ি হয়েছি হাওয়ায় ভাসব বলে। অসম্ভবের দিগন্তে কিছু অজ্ঞাত মেঘ, কাক ভোরেরও আগে খোঁপায় সাজানো বেল ফুলে শীত জড়িয়ে ধরেছে। ভুলে অশ্লীল আকণ্ঠ শীতার্ত আমি, ঝুমকোলতার মতো স্পর্শ পাই তার। তর্জনী তর্জনী খেলা আর যৌন যৌন গন্ধ, অনামিকার অঙ্গুরি খসে পড়ে পূর্বরাগের মুহূর্তে। ভস্মমাখা যে সন্ন্যাসী শ্মশানের দক্ষিণ দ্বারে, তার নিষিদ্ধ জীবনেও এক রত্তি পোষ্য মেয়ে। ঘুম ভাঙলে শোন পাখির চরিত্রে কোনোদিন ছিনিয়ে নেবই সেই কন্যাকে। ওষ্ঠের সুকৌশলী শিল্প সুষমায়। ওগো আচার্য মহিতোষ, খাজুরাহ প্রাচীরের ভাস্কর আমি। অনুপম থেকে অগ্নিবৃক্ষের নিচে দুঃসহ দহন হরিণী। আমারও তো খিদে পায়,
নবকুমার পোদ্দারের কবিতা আগামী। কম্পাসের ওপারে আমার বারান্দা, আর বারান্দার আরো ওপারে অক্ষর। অক্ষরেরও ক্ষত আছে, প্রত্যেকটি অক্ষর দাঁত মাজনের মতো বিশ্বাসী। মহিমা খুঁজতে গিয়ে কি অসীম রিস্তা, কি অসীম তুখরতা। পাল পাল তুলোর মতো সাদা সওদা, নো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা আলাদা করে ব্র্যাকেটের মধ্যে এটি লেখা আছে কবিতার অংশ, অথচ নয় এরকমভাবে। এরকম আমরা বহু কবিতায় দেখেছি, জীবনানন্দের কবিতার মধ্যেও দেখেছি মাঝে খানিকটা অংশ বন্ধনীর মধ্যে ব্র্যাকেটের মধ্যে রাখা আছে। এখানেও সেরকম উনি কবিতাটা শেষ করছেন একটি প্রথম বন্ধনীর মধ্যে এই কথাটি লিখে, নো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। পরবর্তী কবিতাটি সবর্ণা চট্টোপাধ্যায়ের কবিতা ভুলবো বলে। একটা উত্তরে শান্ত হয়ে যাই, যেন উথাল সাগরের জলে জ্যোৎস্না এসে পড়ে। ডুবে যাব জেনেও ফুটিয়ে তুলি নেশার ঘর। অপেক্ষা আঁকো, বন্ধ ঘরের চাবি কপালের ভাঁজে। শরীরে চন্দনের বাস, দুপুরগুলো রঙিন লাগে বুদবুদে। ক্লান্ত হতে হতে কখন যেন ঘুমিয়ে পড়ি। আচমকা মা বলে ডেকে ওঠে শূন্যতা। মনে পড়ে জন্ম নিয়েছি, আবার মৃত্যু ভুলবো বলে। মেহবুব গায়েনের কবিতা গানের মাটি। ঘুঙুর বাজালে নদী একতারায় ভেসে যায়। কুয়াশা ওড়নার ভেতর হেঁটে যাও দেশ। পোড়া আঁচল, রোদ ভাতের গায়ে কৃষিগন্ধ। প্রতিটি সূর্য তারিখে সবুজ জীবাশ্মে লিখে রাখি আমার গানের মাটি। কবিতায় যখন আমি কবিতাগুলো পড়ছি, একজনের কবিতা, তার পাশে আরেকজনের কবিতা, তার পাশে আরেকজনের কবিতা, তার পাশে আরেকজনের কবিতা, আমার এই পাঠ শুনলে মনে হবে, আমারই মনে হয়, শুনলে মনে হবে যেন আমি একই ছাঁচের মধ্যে সব কবিতাগুলোর কথা, ভাষা, সুর, বোধকে ঢেলে দিয়েছি। তার কারণ হচ্ছে যে এক একজন কবির যদি আমি অনেকগুলো কবিতা একসঙ্গে পড়তে পাই, তাহলে আমি সেই কবিকে আমার সাধ্য মতো একটু শনাক্ত করার প্রয়াস পেতে পারি। কিন্তু যখন একটা পত্রিকার মধ্যে একাধিক কবির কবিতা পড়ছি এবং আগের কবিতাটি পড়ার পরক্ষণেই আরেকটি কবিতা পড়ছি, তাহলে দুটো কবিতার মধ্যে যে রসায়নগত ফারাক, যে বোধগত ফারাক, যে উচ্চারণগত ফারাক যদি থাকে তাহলে সেটাকে ধরবার এবং সেটাকে প্রকাশ করবার জন্য আমার একটা স্পেস দরকার, যে স্পেসটা একটা ভিডিওর মধ্যে অনেকজন কবির কবিতা পড়তে গেলে পাওয়া যায় না। তা আমি আগেও অনেকবার অন্য ভিডিওতে বলেছি যে আমি আমার কোনো রকম
পাঠজনিত সফলতা, দক্ষতা, এইসব দিয়ে আপনাদের কাছে কবিতাগুলোকে প্রিয় করে তোলবার চেষ্টায় নেই। হ্যাঁ, এটাও ঠিক যে সেরকম দক্ষতাও আমার নেই, কিন্তু সেরকম চেষ্টাতেও আমি নেই। আমি শুধুমাত্র কবিতাগুলো পড়ে যাব, আপনারা পজ করে করে কবিতাগুলো শুনবেন এবং সেই কবিতাগুলো আপনারা বারবার নিজের মতো করে পড়ে নেবেন। আমি শুধু কবিতাগুলো এবং কবির নাম এবং কবিতার নাম, পত্রিকার নাম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনারা পত্রিকাটি সংগ্রহ করতে পারেন, বইটি সংগ্রহ করতে পারেন, কবিদের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হতে পারেন, বা ওই পার্টিকুলার নির্দিষ্ট কবিতাটি আপনি সংগ্রহ করতে পারেন, তারপর আপনি পড়তে পারেন। তারপর আপনি বিচার করবেন যে কবিতাটির মধ্যে কতটা সারবত্তা আছে এবং আমি কবিতাটার উপর কতটা অবিচার করেছি। এখন পড়ব শ্যামাপদ মালাকারের কবিতা আরশি। যে ইশারাটি ভীরু আলো ছায়ায় জন্মান্তর আঁকে, যে অলিখিত চাউনিটি শুধু আগুনের দেশ, কিংবা মৃণালের নাভি ঠোঁটে যে তরঙ্গটি মরণ পুষে, তেমন করে একটি তারার মরণ দেখিনি। গ্রীষ্মের সন্ধ্যায় পশলাখানেক বৃষ্টির পর যেভাবে উঠোন ঘুমায়, না হয় তিলবর্ণ চাষিটা যেভাবে আকাশের দিকে চেয়ে রয়, সেভাবেও তো দুটি নির্নিমেষ চোখের কাছে ঋণী হতে পারিনি। শুধু ছায়া পড়ার ভয়ে লজ্জার সম্মুখেই নগ্ন হয়েছি। আড়ালে শপথ মৃত দ্বীপের সমান বলে সে জানত, কত কলঙ্ক সাঁতরালে একদিন রাই হওয়া যায়। জগন্নাথ চ্যাটার্জির কবিতা অসুর কথা 1, অর্থাৎ অসুর কথা নিয়ে তিনি তাহলে অনেক কবিতা লিখেছেন, এটি তার 1 নম্বর। আবর্তে আবর্তিত হচ্ছে যে আদিম, তার বয়ে যাওয়াই নদী। ঘোড়ামুখ ধানের চেয়েও লাজুক, পার ভাঙা অঙ্কে নেহাতি কচি প্রাণ, চিনচিন শব্দে বয়ে যেত একুল থেকে ওকুলে, 18 গভীরতা প্রতিটি বাঁকে। ঋতুচক্র অস্বীকার করার নেশায় লুট হলো, গার্হস্থ্য সম্ভ্রম সহ যাবতীয় লুকোনো সুখ, তবু এখনো চিনচিনায় কুড়ো মাতুনির নবীন বরণ। এরপর বয়স, হলুদ গমদানা, দেহজ তরল গাঢ় হলে ঝর্ণা তখন বেদুইন সামিয়ানা। তারপর কুলুকুলু বয়ে যাওয়া সাগরের মোহে, এখন প্রতিটি বিন্দু ষোড়শী, সমস্ত শরীর লাল বিষ, তরঙ্গে তরঙ্গে মিলন শীতকার। 14 বছর পর অচেনা রত্নাকর, পাউসে ঢেউ, ঢেমন স্রোত ভেঙে দিল পাহাড়। কখন যেন শুকিয়ে গেল অধরা সাগর, এক কৃষ্ণ গহ্বরে তলিয়ে গেল উত্তম পুরুষ। আসলে চাঁদ হারিয়ে গেলে সব তারায় উলঙ্গ শিশু। তরঙ্গে এখন ভেসে আসে আর্তনাদ, হে জুজুৎসু, দেখো রণক্ষেত্র এখনো বাকি।
অজন্তা রায় আচার্যের কবিতা ভিলেন। কেমন যেন বদলে যাচ্ছে অভিমুখ, পরিবর্তনশীল হাওয়ার সাথে সখ্যতা এখন। জলের তারল্য অধ্যয়ন করছি গভীর মনোনিবেশে। যদি কোনো কোনো জল ছুঁলে জ্বলে ওঠে নীল নিয়ন, আর আমি নিঃস্বতায় বাষ্প হয়ে যাই। যদিও কোনো কোনো জল ছুঁলে জ্বলে ওঠে নীল নিয়ন, যদিও কোনো কোনো জল ছুঁলে জ্বলে ওঠে নীল নিয়ন, আর আমি নিঃস্বতায় বাষ্প হয়ে যাই। মুখ আর মুখোশ সবই তো একাকার। চোখের দিকে তাকাও, তুলে নাও অনায়াস সারল্য। যদিও সরলবর্গীয় আবহাওয়া বর্তমানের যুদ্ধ হেরে গেছে, অন্ধকার কখনো সোজা চলে না। রাত্রির শুদ্ধতা আধারের প্রেতাত্মায়। আমার আত্মা কি বেঁচে আছে? নিজেকে নিজে ভালোত্বের শিরোপা দিই, অথচ উপন্যাসের কোনো খাঁজে আমি কখনো ভিলেন হয়ে গেছি। অন্তরা চ্যাটার্জির কবিতা দূরত্ব। ভুলে যেতে যেতে ভুল হয়ে যায় চেনা রাস্তার ঠিকানা। পড়ে থাকে যামিনী বেলা, আতুর থেকে তুলে আনা শিশুটির হাসি। শুরু হয় সম্পর্কের স্বরলিপি জুড়ে কানামাছি খেলা। মেঠো গান, রুদ্ধশ্বাসে উড়ে যায় প্রজাপতি। বোবা নোনা জল, জমতে থাকে ঢেউ। সত্যের মতো ঝাপসা হয় পরিচিত প্রতিবেদন। তারপর তারপর কথা নেই, ফাঁকি দেয় অভিধান। কঠিন অসুখ এসে মেপে নেয় বর্ণমালার দূরত্ব। শম্পা সরকার ঘোষের কবিতা যাপিত জীবন। তোমাকে ভোরের দোয়েল দিয়ে স্বেচ্ছায় নিয়েছিলাম রাতের পেঁচা। তোমাকে ভোরের দোয়েল দিয়ে স্বেচ্ছায় নিয়েছিলাম রাতের পেঁচা। মাটির সরায় মুঠি ভরা বীজ, আর সঙ্গে প্রেয়সীর বাহুবেষ্টনী। লোনাচরে বসে চাঁদ বালি ঢেউ বেচেছি। লোনাচরে বসে চাঁদ বালি ঢেউ বেচেছি। পোড়া পেটের জ্বালায় কতবার ভেবেছি কবিতা বন্ধক দেব। কে আছো মহাজন? ওহে কেউ আছো? চান্দ্রমাসে নিয়ম করে গভীর রাতে জ্বর আসে খুব। প্রলাপ ঘরে দেখি বালিশের তুলোরে স্বপ্ন রঙিন মৌতাতে। ঠোঁটের ফাটলে ওম ঘরে মাশরুম চাষ করি। ক্লোরোফিলের অভাবে প্রকৃতি তখন সাদা কালো ক্যানভাসে। বলেছিলাম নুন দাগে খুঁজে নেব তোমার পায়ের ছাপ। ঢোলক খমক নিয়ে বষ্টুমি বুড়ি রোজ আসে। এক পোয়া দুধ আর তিলকলা হাতে, মাথার উপর চিল শকুন ওড়ে চক্রাকারে। আমি আজ উম্ন ঝুমনোর সাথে ইতু পুজো যাপন করব।
আরেকটি কবিতা পড়ব, তারপর আজকের কবিতা পাঠ পর্ব শেষ করব। দীপাঞ্জন মাইতির কবিতা গোঁড়া। ধোয়া তুলসী পাতার পাশে অঙ্ক খাতা মেলে ধরে কি লাভ? স্বর্গে এবং নরকে জীবন মৃত্যুর ঠিক মাঝখানে যে মর্ত আছে, তার গরিষ্ঠ অথবা লঘু সমস্ত জীবন যারা বেঁচে আছে তারা একদিন মরে যাবে। যারা মরে গেছে তারা একদিন বেঁচে ছিল, তা বলে কি ইতিহাসকে 5 টাকার চুরমুড়ের 2 পয়সার লীলাফ বলে? 7 জন্ম পেরোনো আত্মার হাতে বর্ণহীন পদ্মের বিনিময় হিসাবে তুলে দিতে পারি? যারা মরে গেছে তারা একদিন বেঁচে ছিল, তা বলে কি ইতিহাসকে 5 টাকার চুরমুড়ের 2 পয়সার লীলাফ বলে? লীলাফ শব্দটি আমার কাছে অপরিচিত, এটা পরে আমাকে অনুসন্ধান করতে হবে, আপনারা দেখে নেবেন। লীলাফ, লিহাফ, 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 লয়হসি হয়াকা ফ, লিহাফ শব্দটি আমার কাছে অপরিচিত। 2 পয়সার লিহাফ বলে 7 জন্ম পেরোনো আত্মার হাতে বর্ণহীন পদ্মের বিনিময় হিসাবে তুলে দিতে পারি? ও, বলতে ভুলে গেছিলাম, আমি আবার পরজন্মে বিশ্বাসী নই। কারমুক টঙ্কার 2021-এর 11 বছরই পয়লা ধাপ। এখান থেকে কয়েকজন কবির কবিতা পাঠ করলাম, আরও অনেক কবিতা আছে, অন্য কোনো দিন আবার পড়া যেতে পারে। কবিতাগুলো যখন যেদিন বিভিন্ন ভিডিওতে যে সব কবিতা আমি পড়ছি, অধিকাংশ কবিতাই আমি প্রথম দিন পড়ছি। আবার যদি এই কবিতাগুলো আমার আগে পড়া হয়ে থাকেও, তাহলেও আমি যতবার পড়ছি ততবারই নতুন পড়ছি। কারণ অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এই পত্রিকা থেকে যারা কবিতাগুলো পড়লাম, বা এরকম আরও অনেক পত্রিকা যেখানে পরীক্ষামূলক কাজকর্ম হয়, এর থেকেও আরও বেশি কড়া ধাঁচের পত্রিকা আছে যেখানে আরও বেশি গবেষণাধর্মী পরীক্ষামূলক কাজকর্ম হয়। সেই সমস্ত জায়গার কবিতাগুলো যখন আমি পড়ছি, তখন যতবার পড়ছি ততবার আমার পাঠক হিসাবে আমার মেজাজ, আমার চরিত্র পরিবর্তিত হয়ে যায়। আগের যে মেজাজ বা চরিত্রটি আমি ছিল, সেটি আমি আর মাথায় ধরে রাখতে পারি না। ফলে আমি দ্বিতীয়বার যখন কবিতাটা পড়ছি, তখন আমার পাঠের ধরন পাল্টে যায়। আর এই কবিতাগুলোর যে আপনার কন্টেন্ট এবং এর বিন্যাস, এগুলোকে যেভাবে রাখা হয়, সেগুলো আমাদের স্বাভাবিক যে চেতনা প্রবাহ, স্বাভাবিকভাবে আমাদের যে কথা বলার ধরন, বা ওই আবহমান কালের কবিতাকে যেভাবে আমরা বিছানার মতো করে, কাঁথার মতো করে পাতি, সেভাবে তো পাতা হয় না এইসব কবিতাগুলোর মধ্যে। ফলে এখানে ওই একটা ছকের মধ্যে পাঠক বাধা পড়েন না, আর ছকের মধ্যে পাঠক বাধা পড়েন না বলেই বারবার একই পাঠক নানাবিধ পাঠক হয়ে ওঠেন। আমি নিজেকে দিয়ে এই অভিজ্ঞতাটা
অনুভব করেছি, অভিজ্ঞতাটা লাভ করেছি যে আমি পাঠক একটাই কবিতা, একজনেরই কবিতা বা একটিই কবিতা আমি যতবার পাঠ করছি ততবার আমি ভিন্ন ভিন্ন পাঠক হয়ে উঠছি। এমনকি এই কবিতাটি আমি একবার পড়লাম, দ্বিতীয়বার আবার যখন পড়ছি তখন আমি আর একজন পাঠক হয়ে উঠছি। এবং কবিতাটি পড়া শুরু করার পর কবিতাটির যখন মধ্যবর্তী জায়গায় আসছি তখন দ্বিতীয় আর এক পাঠক সত্তা আমার মধ্যে মাথাচাড়া দিচ্ছে। সেই জন্যে এই দুই পাঠক সত্তার মধ্যে একটা সংঘাত হয়। সংঘাত হওয়ার জন্যে আমাকে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে আমি কবিতাগুলো আবার হয় শুরু থেকে রিপিট করি অথবা খানিকটা অংশ যেখানে আমার দ্বিতীয় পাঠক সত্তা আমাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করাচ্ছে, সেখানে আমি ওই অংশটিকে আবার দ্বিতীয়বার পড়ে আমার দুই সত্তাকে শোনাতে চাই। আমারই দুই সত্তাকে আমি শোনাতে চাই, আমার প্রথম সত্তা, প্রথম পাঠক সত্তা এবং আমার দ্বিতীয় পাঠক সত্তা, দুজনকে আমি শোনাতে চাই। অ্যাপারেন্টলি বাহ্যত বাইরে থেকে সাধারণভাবে আপনারা যখন আমার এই কবিতা পাঠটা শুনবেন বাইরে থেকে হয়তো বোঝা যাবে না, কারণ আমি যখন দুই পাঠকে যখন কবিতাটা পড়ছি, দুই পাঠকের কবিতাটা পড়ার যে মডুলেশন, যে দক্ষতা, কণ্ঠের যে বিভিন্নতা, এসব তো থাকে না। এসব না থাকার জন্যে বাইরে থেকে এটাকে আবিষ্কার করা খুব কঠিন হবে। আপনি যখন এই কবিতাটা নিজে পড়বেন, সচেতনভাবে পড়বেন, তখন আপনি আবিষ্কার করবেন হঠাৎ একদিন যে এই কবিতাটা আপনি যতবার পড়ছেন ততবার আলাদা আলাদা পাঠক হয়ে যাচ্ছেন এবং আগের পাঠককে আপনি ভুলে যাচ্ছেন। আপনারই সত্তার প্রথম পাঠক, তাকে আপনি ভুলে যাচ্ছেন। আপনি নতুন সত্তায় আবার এই কবিতাটাকে পড়ছেন, অথবা কবিতাটাকে পড়াকালীন সময়েই এক বা একাধিক, দুই বা ততোধিক আপনার আপন পাঠক সত্তা আপনাকে বিব্রত করে। এইসব 7-5 যারা মানে সৌন্দর্য লালিতভাবে পরিবেশিত কবিতা শুনতে অভ্যস্ত, তাদের কাছে এই সব 7-5 কথা হয়তো গোলমেলে লাগতে পারে, কিন্তু আমার দিক থেকে এগুলি বলা অনিবার্য। নমস্কার।